সবাইকে স্বাগতম পাবলিক ভয়েস স্টুডিওতে। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নারীর প্রতি আচরণ আমাদেরকে রাজনৈতিক চেতনা ও সামাজিক মনস্তত্ত্বকে আবারও প্রশ্নবিদ্ধ করেছে। যেখানে নারী সক্রিয়ভাবে লড়াই করেছে, রাস্তায় দাঁড়িয়েছে, প্রতিরোধ গড়ে তুলেছে, সেই নারী এখন নানাভাবে আক্রমণের শিকার। কি পড়বে, কার সাথে থাকবে, কোথায় যাবে, সব বিষয়ে মত দেওয়ার নামে তাকে অপমান করা হচ্ছে। শারীরিক হেনস্থা থেকে শুরু করে ভাষাগত নানা রকম সন্ত্রাসী মানে কি বলে যে এক ধরনের সন্ত্রাসী আক্রমণে তাকে ঘায়েল করা হচ্ছে। আমরা তার সর্বশেষ উদাহরণ দেখলাম যে নারী বিষয়ক সংস্কার কমিশনের যে রিপোর্ট, অন্যান্য কমিশনের মতোই এই কমিশনও অনেকগুলো প্রস্তাব দিয়েছে এবং সেই প্রস্তাবের জবাবে যুক্তির বদলে উঠে এসেছে গালিগালাজ, হুমকি, এমনকি কমিশন বাতিলের দাবি। এই আচরণ কি হঠাৎ, নাকি আমাদের রাজনীতির গভীরে পিতৃতন্ত্রের শিকড় অনেক বেশি বিস্তৃত? এই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দুজন অতিথি। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক, নৃবিজ্ঞানী, দেশের নানা ইস্যুতে যিনি সবসময় সরব থাকেন। আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক জুবাইদা নাসরিন। আমাদের কণা আপা আমাদের এখানে যুক্ত হচ্ছেন জার্মানি থেকে। আমরা কণা আপাকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের মাঝে আরো যুক্ত হবেন বাংলাদেশের নারী আন্দোলনের কর্মী, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি, প্রকৌশলী শম্পা বসু। দীর্ঘদিন ধরে যিনি নারী আন্দোলনের সাথে যুক্ত আছেন, সম্পাদিও আমাদের সাথে যুক্ত হবেন। আমরা সবাইকে, তাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আমাদের শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই আমি আলাপটা শুরু করতে চাই একটু কণা আপার কাছ থেকেই আলাপটা আমরা শুরু করতে চাই। মানে একটা শুরুতেই যে কথাটা আসলে একটু শুনতে চাই যে এই যে সংস্কার কমিশন হলো, সংস্কার কমিশনের রিপোর্ট, এটা আসলে কতটা বাস্তবায়ন যোগ্য বলে আপনি মনে করছেন? এই কমিশনের রিপোর্টে যে প্রস্তাবগুলো এসেছে, আপনি কি মনে করেন যে আমাদের সমাজ এগুলোর জন্য প্রস্তুত? কি ভাবছেন আপনি? ধন্যবাদ। আসলে কমিশন বাংলাদেশে যে এখন অন্তর্বর্তীকালীন সরকার মোট ১১টি কমিশন করেছে। তো আমরা দেখেছি যে নারী সংস্কার কমিশন যখন রিপোর্ট পেশ করল তখন থেকেই এক ধরনের হইচই শুরু হলো এবং কয়েকটা প্রশ্ন বেশ বড়সড় আকারে হাজির হলো আমাদের সামনে। এক হলো যে এই কমিশন বাতিল, এই কমিশনে যারা আ আপনার সুপারিশ করেছে, যে সুপারিশগুলো এসেছে সেগুলো অনেকেই, বিশেষ করে যারা একসময় বাম রাজনীতিতে ছিলেন এবং এই সরকারের সঙ্গে আছেন এবং বিভিন্ন পদে আছেন, তারাও খোদ প্রশ্ন তুলেছেন যে এই কমিশনের অনেকগুলো আ আপনার যে সাজেশনস বা সুপারিশ সেগুলো পাশ্চাত্য ঘেঁষা। অনেকে বলছেন যে এগুলো বাস্তবায়নযোগ্য না। এখন এখানে কয়েকটি মৌলিক প্রশ্ন আমি হাজির করতে চাই। একটা হলো এই সময়ে অন্য যে কমিশনগুলো আপনার সুপারিশ দিয়েছে, প্রস্তাবনা দিয়েছে, তাদের সকল প্রস্তাবনা কি এখনই বাস্তবায়নযোগ্য? একটা কমিশন যখন আসলে সুপারিশ করে তখন আমাদের বিভিন্ন সময় আমরা যখন রিপোর্টে সুপারিশনামা তৈরি করি তখন আসলে আমাদের কয়েকটা ধাপ থাকে। একটা হলো কিছু এখনই বাস্তবায়নযোগ্য, কিছুটি হলো আপনার পরবর্তী সময়ে বাস্তবায়নযোগ্য এবং বাস্তবায়নের ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর এখানে আছে। এখানে অনেকগুলো নিয়ামক আছে যেগুলোর সঙ্গে এগুলো একটার সঙ্গে একটা কানেক্টেড। এখন আপনাকে স্পষ্টই বুঝতে হবে নারী কিংবা জেন্ডার এগুলো তো আসলে সমগোত্রীয় কিছু না। এগুলোর সঙ্গে বিভিন্ন নিয়ামক জড়িত, এগুলোর সঙ্গে সামাজিক অর্থনীতি জড়িত, এখানের সঙ্গে রাজনীতি জড়িত, রাষ্ট্র জড়িত এবং পুরুষতন্ত্র জড়িত। এখন দেখুন এখানে বাস্তব মানে আমাদের যে প্রশ্নটা এসছে আমাদের সমাজকে এগুলো গ্রহণ করতে কতটা আ ঠিক জায়গায় আছে যদি আমি মনে করি সেই জায়গাটা। আসলে সমাজ তো একটা abstract ধারণা। সমাজ মানুষ নির্মাণ করে। সমাজ কিন্তু স্থির কিছু না। সমাজ প্রতিনিয়তই নিজের মতো নিজের দ্বন্দ্ব বা দ্বান্দ্বিক সম্পর্কে নিজের মতো নিজের অবস্থান পরিবর্তন করে। একজন মানুষের কিন্তু একাধিক সমাজ থাকে। একজন মানুষ কিন্তু কখনো একটা সমাজে বিলং করে না। সেটি দরিদ্র মানুষ হোক, সেটি অনেক ধনী মানুষ হোক। তো এখন দেখুন বাংলাদেশের সমাজ, বাংলাদেশের সংস্কৃতি বলে আদৌ কিছু নাই। এবং আমি জোর গলায় বলছি যে এগুলো একেবারে আপনি আপনার সমাজকে যেভাবে দেখতে চান, সমাজ আপনার কাছে সেভাবে হাজির হবে। এই আমি আমার সমাজকে একজন নারী হিসেবে, একজন নির্বিজ্ঞানী শিক্ষার্থী হিসেবে, একজন শিক্ষক হিসেবে, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, একজন মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ হিসেবে আমি সমাজকে যেভাবে দেখব সমাজ আমার কাছে সেরকম। এখন সমাজের দোহাই দিয়ে, সংস্কৃতির দোহাই দিয়ে শুধু নারীর উপরেই কেন আসলে স্টিগমাটা দেয়া হবে? এখন দেখুন যদি আমি আপনাকে
ফেরত প্রশ্নটি দিই, বাংলাদেশের অন্যান্য কমিশনগুলো যে সুপারিশ করেছে, সবগুলো সুপারিশকে বাংলাদেশের সমাজ গ্রহণ করতে প্রস্তুত এই মুহূর্তে? নিশ্চয়ই অনেকগুলো বাস্তবায়ন করা যাবে না। কারণ মানুষের যে বিহেভিয়ার টুয়ার্ডস যে কোনো পলিসি, যে কোনো প্রোগ্রাম সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এখন দেখুন আ যদি অর্থনীতির কথাই বলি, সেখানেও কিন্তু নারী খুব একটা বড় ধরনের আ আপনার আমি যদি বলি অংশীদার। তো সেই জায়গাটায় নারীকে আপনি কিভাবে দেখছেন? সেই দৃষ্টিভঙ্গির সঙ্গেও কিন্তু অন্যান্য উন্নয়ন বলেন, অন্যান্য রাজনীতি বলেন, অন্যান্য খাতের আ যে সামঞ্জস্যপূর্ণ অবয়ব বলেন, কাঠামো বলেন সেগুলোর সঙ্গে জড়িত। সুতরাং সমাজ শুধু নারী ক্ষেত্রেই দৃষ্টিভঙ্গিটা বা গ্রহণ করার ক্ষেত্রে সমাজের সম্মতির দরকার হবে, অন্যগুলোর ক্ষেত্রে সম্মতির দরকার হবে না। এই প্রশ্নগুলো তখনই আসে যখন ম্যাসকুলিনিটি বা পুরুষতন্ত্র আ আপনার খুব চড়াও হয়ে হাজির হয়। এখন এই পুরুষতন্ত্রের চড়াওপনাটাও কিন্তু ফ্যাসিজমের একটা মূল বৈশিষ্ট্য। এগুলো কিন্তু আমরা এড়িয়ে যাচ্ছি। এগুলোকে আমরা কিন্তু খারিজ করে দিচ্ছি। কারণ আমাদের মস্তিষ্কে আছে ফ্যাসিজম মানেই হলো শেখ হাসিনা, ফ্যাসিজমের মানেই হলো একটা রিজিয়াম, ফ্যাসিজম মানেই হলো ১৫ বছরের শাসন। এখানে আমাদের দেখতে হবে ফ্যাসিজম কিন্তু একটা আদর্শ, ফ্যাসিজম একটা ব্যবস্থাপনা, ফ্যাসিজম একটা টুলস মানে একটা পদ্ধতি, ফ্যাসিজম একটা আ মানে মানুষের মনস্কতার একটা কর্তৃত্ববাদী ধারণা। সুতরাং এই যে পুরুষতন্ত্রের যে একটা সবসময় পুরুষতন্ত্র মোরাল এবং মোরালিপনার বা একটা যেটা আমি একটু বলছি এখন যেটা বলছি যে মাত্রাতিরিক্ত যে জায়গাটা সেটা কিন্তু স্পষ্টই খুব কঠোর ফ্যাসিজমের পার্ট। এখন তাহলে হুম, সমাজের দোহাই দিয়ে, সংস্কৃতির দোহাই দিয়ে সমাজ প্রস্তুত কিনা, সংস্কৃতি প্রস্তুত কিনা, এই ধরনের আসলে আ আমি আ মনে করি যে এই প্রশ্নগুলা ওঠাই হলো আসলে যে আসলে সমাজের দোহাই দিয়ে, সংস্কৃতির দোহাই দিয়ে নারীর যে চাওয়া, নারীর যে এনটাইটেলমেন্ট, নারীর যে অধিকার সেটাকে একেবারে খারিজ করে দেওয়ার মনস্কতা। সুতরাং সমাজ তো অনেক কিছুই চাচ্ছে না। সমাজ চাচ্ছে না এখন আপনার যে আমাদের আমি যদি একজন শিক্ষক হিসেবে মনে করি যে আমি হয়তো চাচ্ছি না যেভাবে ছাত্র রাজনীতি আগের মতো আগে ছিল বা এখন যেভাবে ছাত্র রাজনীতি চর্চিত হচ্ছে কোনটাই আমার কাছে কাঙ্ক্ষিত না। এখন আমি শুধু এখানে ব্যক্তিক না, আমি মনে করি যে বাংলাদেশের প্রেক্ষাপটে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আগে যে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের কর্তৃত্বে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আপনার ব্যবস্থাপনা চলতো, এখনো কিন্তু কর্তৃত্ববাদী রাজনীতি আছে। তাহলে হুম। সমাজ কি চাচ্ছে না? কোন সমাজের দিকে আমরা ইঙ্গিত করছি? কোন সমাজ প্রস্তুত কিনা এই সমাজ স্পষ্টতই যারা সমাজকে ইঙ্গিত করছে তাদের কাছে সমাজ যেরকম সেই সমাজে হয়তো চাচ্ছে না। সমাজের একরূপ না, সমাজ বহুমুখী, সমাজ বহুরূপী, সমাজ প্রতিনিয়তই পরিবর্তনশীল, সমাজ প্রতিনিয়তই বিবর্তনশীল। অনাপা যে সুতরাং যুক্তিটা করা হচ্ছে যদি একটু সম্পূরকভাবে আপনি এটা একটু বলেন যে যুক্তিটা করা হচ্ছে যে এই রিপোর্ট গুলো করার সময় যে এই অঞ্চলের যে কনটেক্সট সেই কনটেক্সটটাকে বিবেচনায় নেওয়া হয় নাই, পাশ্চাত্য থেকে ধারণা নিয়ে এই রিপোর্ট করা হয়েছে এবং এটা আসলে এখানে ইমপ্লিকেবল না এবং এইটার মধ্য দিয়ে যেটা বলা হচ্ছে যে এক ধরনের ধর্ম ভার্সেস সমাজ বা নারী ভার্সেস পুরুষ এই ধরনের একটা বিরোধকে সেটাকে আবার সামনে আনা হলো এই ধরনের যে আলোচনাটা আসতেছে আমরা শুনবো আপনার কাছে এই পয়েন্টটা আপনার কাছে শুনবো। আমি একটু সম্পাদির কাছে একটু যেতে চাই যে সম্পাদি আপনারা তো দীর্ঘদিন ধরে একটা নারী আন্দোলন করছেন এবং এই কমিশনের রিপোর্টেও অনেকগুলো বিষয় আছে যেগুলো যেমন অভিন্ন পারিবারিক আইন, নারী শ্রমিকদের জন্য যেই কর্মপরিবেশ, নিরাপত্তা, সমকাজে সমমজুরির যে দাবি, এগুলো দীর্ঘ সময় ধরে সিলেট সনদের বাস্তবায়নের কথা আপনারা দীর্ঘদিন ধরে বলছেন। তো যেটা আমরা মানে জানতে চাচ্ছি সেটা হলো যে যে এই কাজ মানুষের মধ্যে মানে আপনারা যেহেতু মাঠে ঘাটে সংগঠন করার জন্য যান, নারী সাধারণ শ্রমজীবী নারীদের মধ্যে বা একদম ঘরের যে নারী সেই নারীদের মধ্যে আসলে এই রকমের বিষয়গুলো নিয়ে এই রিপোর্ট নিয়ে তাদের প্রতিক্রিয়াটা কি? আবার যে ধরনের আক্রমণটা নেমে আসলো যেটা একটা খুবই যেটা কনাপা বলছিলেন যে একটা অগণতান্ত্রিক বিষয় যে একটা প্রস্তাবনা আসতেই পারে, তাহলে সেটা নিয়ে তো কথা হচ্ছে, তাহলে সে ধরনের আক্রমণগুলো নিয়েও আসলে নারীদের মধ্যে প্রতিক্রিয়াটা কেমন, আপনি কেমন পাচ্ছেন যদি আচ্ছা, এই বিষয়ে একটু প্রথমেই পাবলিক ভয়েসকে এবং আমাদের আমার সহ আলোচক আপা জোবাইদা নাসরিন কণা আপাকে শুভেচ্ছা জানাই এবং যারা শুনছেন দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যেটা বলা হলো যে শ্রমজীবী নারীরা আসলে
আমাদের এখানে শ্রমজীবী মানুষই কিন্তু কৃষক, শ্রমিক, যারা মেহনতি মানুষ, তারা নানা মানে অসম্ভব বৈষম্যের শিকার। আর তার থেকেও বেশি বৈষম্যের শিকার হচ্ছে নারী, শ্রমজীবী নারীরা এবং গৃহিণী নারীরাও কিন্তু চরম বৈষম্যের শিকার। তাহলে যখন বলা হচ্ছে সম অধিকারকে যখন না বলা হচ্ছে বা সম অধিকার নিয়ে প্রশ্ন করা হচ্ছে, তখন কিন্তু এই মানুষদের সামনে তাদের যে মানে তারা কিন্তু এটাকে আক্রমণ হিসাবেই দেখে। তারা এটাকে এক ধরনের তাদের প্রতি বিদ্বেষ হিসেবেই দেখে। তো সেখান থেকে কিন্তু এদের বিষয়গুলোকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে এখানে যে শ্রমজীবী নারীরা আছেন, এখানে যে যারা এটার বিরোধিতা করছেন, মানে তারা কিন্তু এসব বিষয় আনছেন না। এবং কমিশনের রিপোর্টটাও বের হয়েছে। আসলে শ্রমজীবী নারীদের জন্য যে এখানে কি লেখা আছে, এগুলোও কিন্তু আমাদের দেশের যে শ্রমজীবী নারী, গৃহিণী নারী, তারা কিন্তু সবাই জানছেনও না। কয়েকটি পয়েন্ট নিয়ে কেবল বিতর্ক হচ্ছে, সেগুলোই একটু সামনে আসছে। কিন্তু এখানে কি আছে? সমান অধিকারের সমমজুরি দাবি, এটা কিন্তু দীর্ঘদিনের দাবি এবং আমাদের সংবিধান হয়েছিল 1972 সালে। আমরা কিন্তু আইনতই মানে সমকাজে সমমজুরি আমাদের দেশে আইনেই আছে, কিন্তু আইনে থাকলেও এটার বাস্তবতা কিন্তু একদম ভিন্ন। এবং এই নারীদের কাছে আমরা যদি উত্তরবঙ্গের কৃষিজীবী নারী, আদিবাসী নারীদের কাছে যাই, তাহলে আমরা দেখব যে সেখানে কিন্তু তারা যে বৈষম্যের শিকার হয়, একজন পুরুষ কৃষিতে কাজ করছেন, জমিতে কাজ করছেন বা নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছেন, তিনি পাচ্ছেন দিনে পাচ্ছেন 600 টাকা, আর একজন নারী পাচ্ছেন প্রায় অর্ধেক, 300-330, মানে যেরকম করে দিয়ে পারে। তাহলে এভাবে যে সে বৈষম্যের শিকার হচ্ছে, তার প্রধান মানে তার দাবিটাই কিন্তু হচ্ছে যে আমি সমকাজে সমমজুরি চাই। আমরা দেখি যে এটা এই আমাদের দেশে শ্রমজীবী নারীদের যদি আমরা অবস্থাটা দেখি, তাহলে আমরা দেখবো যে আমাদের দেশে কিন্তু কর্মক্ষেত্রেও নারী পুরুষের একটা বিশাল বৈষম্য আছে। আমাদের টোটাল কর্মক্ষেত্রে নারী পুরুষের সংখ্যা হচ্ছে 7,36,00,000। সেখানে নারী শ্রমিক হচ্ছে 2,54,00,000। মানে এখানেই কিন্তু একটা বড় বৈষম্য। নারীরা কিন্তু কাজে মানে যুক্ত হওয়াটা সমান সমান না। মানে বেতনের বিনিময়ে যে কাজ বা মজুরির বিনিময়ে যে কাজ, সেখানে সমান সমান না। তারপরে আবার কি আছে, এই যে 2,54,00,000 যে নারীরা শ্রমজীবী বা কর্মজীবী, তার মধ্যে 90% নারী কিন্তু অপ্রাতিষ্ঠানিক শ্রমিক, মানে অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করেন। যেখানে অপ্রাতিষ্ঠানিক খাত মানে যেখানে কাজের কোনো নিশ্চয়তা নেই, কর্মঘণ্টার কোনো ঠিক নাই, যেখানে কোনো মানে আইডেন্টিটি মানে কার্ড নাই, মানে আসলে কর্ম পরিবেশ নাই, কোনো কিছুরই ঠিক নাই। সেই রকম একটা পরিস্থিতিতে কিন্তু মেয়েরা কাজ করে। আমরা যদি তাদের কথা ভাবি, এখন যে কৃষি শ্রমিক নারীরা যারা মাঠে কাজ করে, তাহলে তারা বাথরুমে যান কিভাবে, মানে তারা টয়লেট ব্যবহার করেন কিভাবে, মানে এই বিষয়গুলো তার যদি ছোট বাচ্চাটা থাকে, আপনারা দেখবেন যে উত্তরবঙ্গে কিছু ছবি আসছিল এর আগে, মানে পত্রিকাতে দেখা যায় যে সে মাঠের ভিতর ছোট্ট একটি বাচ্চা, মানে 3 মাস বয়স হবে, 3-4 মাস বয়স, যে বাচ্চা মায়ের মাতৃদুগ্ধ পান করে, সেরকম বাচ্চাকে নিয়ে কিন্তু সে মাঠে এসেছে, মাঠের ভিতর শুয়ে রেখে সে কাজ করছে। তাহলে এইটা হচ্ছে মেয়েদের কর্ম পরিবেশ। তাহলে এরা যেভাবে আক্রমণ করছে, এরা যেভাবে সম অধিকারকে প্রশ্নবিদ্ধ করছে, তাতে তো মনে হচ্ছে যে আমাদের দেশের মেয়েদের কোনো সংকটই নাই, কোনো সমস্যাই নাই, মেয়েরা খুব ভালো আছে। মেয়েরা নাকি এতই ভালো আছে যে তারা এতই অধিকার দিচ্ছে, ন্যায্য অধিকার দিচ্ছে, এইসব কথা তারা বলছেন, তাই না? তো এতই ভালো আছে যে আমাদের গৃহিণী নারীরা, তারা যে সকাল থেকে সন্ধ্যা বা রাত পর্যন্ত কাজ করেন, আমাদের যে গৃহস্থালী কাজ, তার 95% কাজ কিন্তু নারীরা করেন। এবং তিনি কর্মজীবী হন, শ্রমজীবী হন, গৃহিণী হন, তাদের কিন্তু গৃহস্থালী কাজ করতে হয়। এখন এই যে তারা কাজ করেন,
গৃহস্থালির কাজ করেন, তিনি বয়স্কদের সেবা যত্ন করেন, শিশুদের যত্ন নেন, এই যে অসুস্থদের যত্ন নেন, এই যে যত ধরনের কাজ তিনি করেন, এগুলোকে সিপিডি একটি সংস্থা, বেসরকারি সংস্থা, তারা একটা প্রতিস্থাপন পদ্ধতিতে এই কাজ যদি বাইরে থেকে আমাকে করাতে হতো টাকা বিনিময়ে, তাহলে কিরকম খরচ হতো সেটা দেখা যায় যে সেটা প্রায় বছরে 11 লক্ষ কোটি টাকার সমান নারীরা, বাংলাদেশের নারীরা এই গৃহস্থালী কাজ করেন, যেটা আসলে আমাদের দেশে যে বাজেটও কিন্তু এই পরিমাণ হয় না। তাহলে এই পরিমাণ যে কাজ করেন নারীরা, তাহলে নারীরা আমাদের দেশের প্রায় 40 লক্ষ নারী গার্মেন্টস এ কাজ করছেন, প্রবাসে আমাদের নারীরা কাজ করছেন, আমাদের নারীরা গৃহ শ্রমিক হিসেবে কাজ করছেন, আমাদের নারীরা মানে এই যে বিভিন্ন চা শ্রমিক বলেন, নির্মাণ শ্রমিক বলেন, চিংড়ি ঘেরে বলেন, নানা ক্ষেত্রে যে নারীরা, কৃষি শ্রমিক নারীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, এখন কৃষি কাজের ক্ষেত্রে দেখা যায় যে কৃষিকাজের 70% কিন্তু নারীরা করে থাকেন, মোট কৃষিকাজের 70% নারীদের অংশগ্রহণে হয়। কিন্তু দেখেন একটা বাস্তব অবস্থা যে আমাদের দেশে যে ভূমির মালিকানার বিষয় আছে, সেই ভূমির মালিকানার মাত্র 4% মালিকানা নারীর আছে, এবং তারা কিন্তু কৃষক হতে পারেন না, কৃষক কার্ড পান না, কারণ আমাদের দেশে যেহেতু অধিকাংশ নারী কৃষক নারীরাও এমনকি কৃষি জমির মালিক না, সেই জন্য কিন্তু তারা কৃষক হিসেবে স্বীকৃতিটাও পান না। তাহলে এইভাবে আমরা দেখি যে বৈষম্য কত জায়গায়, এবং যিনি গৃহিণী নারী, তিনি তার হাজবেন্ড যদি 20,000 টাকা বেতন পান, তাহলে আমরা বলছিলাম যে ধরেন যে আলোচনাটা এখানে আসতেছে যে মানে সমাজের শ্রমজীবী নারীদের মধ্যেও, মানে সেটা কৃষক হোক বা শ্রমিক হোক, কারখানার শ্রমিক হোক বা কৃষি হোক বা গৃহস্থলী কাজও যে নারী করছেন, তারপরে এই প্রত্যেকটা স্তরেই ভয়ানক রকমের বৈষম্য, এবং সেটা অনেক গভীরেই সেই বৈষম্যটা আছে। কিন্তু যেই প্রসঙ্গটা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এইরকম একটা পরিস্থিতির পরেও মানে এই যে বিরোধিতাটা হচ্ছে বা যেভাবে করে আলোচনাটা আসতেছে, এবং শুধুমাত্র 2-3টা বিষয়কে কেন্দ্র করেই পুরো গোটা নারী সমাজকেই এক ধরনের হেয় করা হচ্ছে, এক ধরনের বিদ্বেষ করা হচ্ছে, সেরকম একটা যে পরিস্থিতিটা তৈরি হলো, মানে এই ধরনের একটা মৌলবাদী প্রতিক্রিয়াটাকে রাজনৈতিক অর্থে আপনারা কিভাবে দেখছেন, বা এটার রাজনৈতিক জায়গাটা কোথায়, সেইটা একটু আমাদের বোঝাটা জরুরি। সেইটা নিয়ে আমরা একটু আলোচনাটা করব। আমি কনাপার কাছে একটু যেতে চাই যে কনাপা যে আলাপটা হচ্ছিল আমাদের, যে মানে বলা হচ্ছে যে পশ্চিমা ধারণা থেকে এই কমিশনটা রিপোর্টটা এনেছে, এইরকম করে বলছে যে স্থানীয় বিষয়টার সাথে এইখানে সংযুক্তি নাই। আরেকটা জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ যে ধরেন মানে সবসময় নারীকে কেন্দ্র করে এক ধরনের একটা নিয়ন্ত্রণ করার একটা চিন্তা, এটা সমাজের মধ্যে বলি, পুরুষতান্ত্রিক কাঠামোর মধ্যে বলি, সেটা আছে। এখন সেই নারী কি মানে তার যদি সমতা থাকে, তার যদি স্বাধীনতা থাকে, সেই নারী কি নিয়ন্ত্রণহীন হয়ে যাবে, এইরকম কোনো ভয় কি আসলে এমন এই ধরনের যে যারা এরকম সহিংস হয়ে উঠতেছে, এটা কি আসলে এইটার পেছনে কি এরকম কোনো ভয় কি কাজ করে? কি আপনার কি মনে হয় এটা নিয়ে? প্রথমত দেখুন, নারীকে দেখার একটা রাজনৈতিক সংস্কৃতি আছে। এবং সব দেশে আছে সেটা। এবং নারী কিন্তু যেটা শম্পা আপা বলছেন, এবং সেটি খুব আরো জোরালোভাবে বলতে, নারী কোনো সমগোত্রীয় ক্যাটেগরি না। হ্যাঁ? তো এখানে নারী বলতে বাংলাদেশে বসবাসরত সকল নারী একই পাটাতনে বসে আছে, বিষয়টি কিন্তু এমনও না। এখানে উচ্চবিত্ত নারী আছেন, প্রান্তিক নারী আছেন, দরিদ্র নারী আছেন, শ্রমজীবী নারী আছেন, আদিবাসী নারী আছেন, দলিত নারী আছেন, বয়স্ক নারী আছেন, হ্যাঁ? কন্যা শিশু আছে, এবং ডিসেবিলিটি না বলে ডিফারেন্টলি অ্যাবল যারা, তারা আছেন, প্রতিবন্ধী নারী আছেন, ট্রান্সজেন্ডার নারী আছেন। সুতরাং কোনো নারী অভিজ্ঞতা দিয়ে কোনো নারীকে আসলে মাপা যাবে না। এবং যেটা স্পষ্ট যে শম্পা আপা বলছেন যে আসলে মজুরি ভিত্তিতে যে নারীদের যে বিষয়গুলো, বিশেষ করে শ্রমিক নারীদের যে বিষয়গুলো সংস্কার কমিশনে উঠে এসেছে, এবং সেগুলো নিয়ে কিন্তু কোনো আলাপ চাইতে নাই, কিংবা উঠে আসেনি, এবং যেগুলো দরকার ছিল আরো স্পষ্ট করা, বিশেষ করে চা বাগানের নারীদের ক্ষেত্রে আমি বলব যে এখনো আমরা অনেকবার কিন্তু মালিক পক্ষের সঙ্গে বসেছি, এবং এখন পর্যন্ত মাত্র 2টো চা বাগানে নারীর জন্য বিশেষ টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। অথচ দেখুন, যখন তারা পুঞ্জিতে যায়,
তখন কিন্তু সারাদিন তার টয়লেট নাই কিন্তু, এবং সে শুধুমাত্র যে টয়লেট না, স্যানিটারি ন্যাপকিন ফেলার কোনো বিষয় নাই, পানিও খেতে পারে না সে, কিন্তু পানির ব্যবস্থাও নাই, সুপেয় পানি। সুতরাং এই অবস্থায় কিন্তু আমাদের শ্রমিকরা আছে, মানে যদি আমি মজুরি বৈষম্যের কথা বাদ দিয়ে যদি চিত্রও দেখায় যে আসলে ইভেন আমি যখন কাজ করেছি ট্যানারিতে, সেখানে একটা কথা এখন আমার মনে পড়ে, যদি আমি কাজটা করেছি আরো 10 বছর আগে, যে সেখানে ওয়াশরুম আছে একটা, এবং সেখানে তখন আমি জিজ্ঞেস করলাম মেয়েরা কেন যায় না? বলছে আরেকটা ওয়াশরুমও করা হয়েছে কিন্তু সেখানেও মেয়েরা যায় না। তখন আমার আগ্রহ হলো যে যেহেতু আরেকটি ওয়াশরুম করা হলো সেখানেও যাচ্ছে না কেন? কারণ সেখানে জানালায় সরি মানে টয়লেটের দরজায় ফুটা করে রাখা হয়েছে। মেয়েরা গেলে সেখানে আবার ছেলেরা উঁকি দিয়ে দেখে। দেখুন বিষয়গুলো কত অসংবেদনশীল, এবং একভাবে বলতে গেলে যে এটাকে বলে অশোভন, এটা বলব না। এটাকে আমি বলব যে একেবারে আ যেগুলো কোনোভাবে মানে আ চিন্তাই করা যায় না। তো যখন আমি জানবো যে আমাকে একজন দেখছে ফুটো দিয়ে, তখন কিন্তু আমি সেই বাথরুমে যেতে আর কমফোর্ট বোধ করব না। সুতরাং এই বিষয়গুলো নিয়ে যখন আমি মালিক পক্ষের সঙ্গে কথা বললাম, তখন তারা বিষয়গুলোকে খুব তুচ্ছ বিষয় হিসেবে দেখল। এই যে নারীর বিষয় হলো খুব ছোটখাটো বিষয়। নারী বিষয়গুলো একেবারে তুচ্ছ বিষয়। সেদিন আমার সঙ্গে একটি শোতে এসেছিলেন আজিজুল হক ইসলামাবাদী, উনি হেফাজত ইসলামের নেতা। তখন আমি বললাম, উনি বলছেন যে নারীদের চলাফেরার যে শালীনতা, তখন আমি বললাম, আমি একটি ছাত্রী হলের দায়িত্বে ছিলাম কিছুদিন আগ পর্যন্ত, হাউস টিউটর হিসেবে দায়িত্ব পালন করেছি। যখন আন্দোলন হয়, আমি দেখেছি মেয়েরা হলে তাদের রুমে পরিহিত জামাকাপড় পরেই কিন্তু রাত ১২টা বাজে মিছিলে বের হয়েছে। তখন তো আপনারা বলেন না তার গায়ে কেন ওড়না নাই? তার সেখানে গেঞ্জি পরে এসেছে, সেখানে ট্রাউজার পরে এসেছে। কারণ তখন মেয়েদের আপনার দরকার ছিল। দেখুন তাহলে আমাদের এই যে বিষয়টা কিন্তু মতাদর্শিক আমি বলব না। বিষয়টি হলো নারীকে রোখার, নারীকে নিয়ন্ত্রণে রাখার, এবং নারীকে যখন খুশি ব্যবহার করব, আর যখন আমার দরকার নেই তখন আমি নারীর উপর এক ধরনের সেন্সরশিপ আরোপ করব যে নারী এটা করতে পারবে না। কিন্তু যখন তাকে দরকার তখন সে কি পড়েছে সেটা আমি দেখব না। তাহলে দেখুন হুম, এই যে আজকে এই যে নারীর পাবলিক প্লেসে নারীকে গালিগালাজ করার যে স্পর্ধা, এটা স্পষ্টতই ফৌজদারি অপরাধ। যদিও বাংলাদেশের আইনে গালিগালাজের জন্য হয়তো আইন নেই। কিন্তু আপনার একটি বিশাল জনগোষ্ঠীকে এবং আপনাকে তাদেরকে আপনার বেশ্যা বলা, হিজড়া বলা, গালি দেয়া, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আজ পর্যন্ত সরকারের কোন ধরনের অবস্থান দেখতে পাইনি। বরঞ্চ এবং তাদের বিরুদ্ধে কোন অবস্থান দেখতে পাইনি। এবং এর পাশাপাশি ২ টো ইভেন্ট যদি দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয় এটা একটা প্রাচীন বিশ্ববিদ্যালয় যেটির বয়স ১০০ বছরের বেশি। সেই বিশ্ববিদ্যালয়ে কিভাবে এই ধরনের ঘটনা ঘটে, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এই বিষয়ে কোন রকমের আ প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। অনেকে বলছেন যে আপনার যে কুশপুতলিকা নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে এটি হাসিনা ছিল। এখন এখানে কিন্তু তর্ক বিতর্ক হচ্ছে, যারা আন্দোলনে ছিলেন তাদের তাদের মধ্যেও মতভেদ আছে। আমি কিন্তু মনে করি হাসিনা হোক, খালেদা হোক, এমনকি কোন ছেলেরও যদি কুশপুতলিকা সেখানে লাগানো থাকতে থাকে, তাকে অশালীনভাবে তাকে কাপড় খোলায় ফেলার আসলে কোনভাবে মানে গ্রহণযোগ্য না। সেটা ছেলের হলেও গ্রহণযোগ্য না। হ্যাঁ? কারণ সম্মান এটা একটা প্রতীকী বিষয়। কুশপুতলিকা বাংলাদেশে একটা সংস্কৃতি আছে দাহ করার, আগুনে দেওয়ার, পুড়িয়ে ফেলার। সেটার সেটার পাশাপাশি তাকে বিবস্ত্র করা, সেটা ছেলের ক্ষেত্রেও গ্রহণযোগ্য হবে না। সুতরাং এটি কিন্তু নারী ইস্যু না। যারা বলছেন যে গণহত্যাকারী বা যেকোনো নিপীড়ক তার লিঙ্গ নেই। আমি বলছি যদি নিপীড়কের লিঙ্গ নাই থাকে তাহলে তাকে কাপড় পরানো হলো কেন? কাপড় খোলা হলো কেন? আপনার মনস্তত্ত্বে কোনো না কোনোভাবে সেই নিপীড়কের লিঙ্গ ছিল, এবং এই ধরনের ঘটনা অশালীনতাকে আপনি বৈধতা দেওয়ার জন্য আপনার শেখ হাসিনার নামে সে কুশবিদ্যালয়কে দেয়া হয়েছে। এই কারণে হুম, যেভাবে মবগুলো আমরা বৈধ করছি একে, একে, যে আওয়ামী লীগ সমর্থক এজন্য এই মবকে বৈধ করছি। তিনি আওয়ামী লীগের পজিশনে ছিলেন, মবকে বৈধ করছি। সুতরাং কোনোভাবেই কোনো নিপীড়নকে বৈধতা দেয়া যাবে না। যে কারণে নারীর ৩ টি বিষয় আপনারা দেখবেন পিক করেছে আমি যারা সংস্কার কমিশনের বিরোধিতা করছে, এবং নারীকে অশালীন ভাষায় গালিগালাজ করছে পাবলিক প্লেসে, এবং নারীর বিরুদ্ধে বিস্তৃতভাবে নারী বিদ্বেষ এবং এক ধরনের চাষাবাদ করছে নারী বিদ্বেষের। চাষাবাদ আগে থেকেই ছিল, এখন সেটাকে সার দিচ্ছে। এখন দেখুন ৩ টি বিষয় তারা পিক করেছে। এক হলো যৌনকর্মীদের অধিকার, ২ নম্বর হলো যে স্লোগান শরীর আমার সিদ্ধান্ত আমার, ৩ নাম্বার হলো সম্পত্তির অধিকার। এবং ঠিকই বলেছেন প্রিন্স যে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে সবগুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না। এখানে এবং আরেকটি বিষয় আনছেন যে ম্যারিটাল রেপ এর মতো বিষয়গুলো। এবং সেদিন আমি বলছি যে কেন ম্যারিটাল রেপ পাশ্চাত্যের বিষয় না, বাংলাদেশের
একেবারে আমরা যাদেরকে অরাজনৈতিক মানুষ মনে করে, যে সাধারণ মানুষ মানে আমাদের কাছে যে অরাজনৈতিক মানুষ। কিন্তু আমার অভিজ্ঞতা, আমার গবেষণায় আমি দেখেছি, আমি গত 2 বছর আগে বাংলাদেশের 29টি উপজেলায় একটি বড় ধরনের কাজ করেছি নিজেরা করির সঙ্গে, এবং সেখানে সাধারণ যাদেরকে আমরা বলছি নারী, তারা বলছে যে বাংলাদেশের নারী নিপীড়নের, বিশেষ করে সংসার, ঘর, বৈবাহিক সম্পর্কের মধ্যে যত নারী নিপীড়ন ঘটে তার বেশিরভাগই ম্যারিটাল রেপকে কেন্দ্র। তারা ম্যারিটাল রেপ কথাটা উল্লেখ করেনি, কিন্তু তারা যেভাবে এটা বর্ণনা করেছে সেটি হলো, যখন আমি যৌন আপনার সম্পর্কে রাজি না হই, তখন হাজবেন্ড আমাকে মারে, বাচ্চাদেরকে মারে, জিনিসপত্র ভাঙচুর করে, নিখোঁজ হয়ে যায়, বাজার করে না, এবং দ্বিতীয়বার বিয়ের ভয় দেখায়। এবং যখন আমি সালিশে, এবং আমার 2 জন উত্তরদাতা বলছেন তিনি এই বিষয়টি নিয়ে এতটাই অত্যাচারিত ছিলেন, যখন তিনি মানে গেলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে যে আমাকে এরকম অত্যাচার করছে, তখন চেয়ারম্যান বললেন, তুমি যদি রাজি না হও তাহলে তো জামাই আরেকটা বিয়ে করবে। তাহলে দেখুন যে বাংলাদেশের বৈবাহিক সম্পর্কের মধ্যে সবচেয়ে বেশি নারী নিপীড়ন বা নারীকে মারধর করা, হুমকি দেওয়া এবং মেরে ফেলা ঘটনা ঘটে, তার মূল জায়গায় থাকে বৈবাহিক ধর্ষণ। অথচ যখন আমরা এগুলো নিয়ে কথা বলছি, তখনই আমাদের একসময়কার বাম বন্ধুরাও অনেক সময়, বা এখন যারা ক্ষমতায় আছেন তারাও বলছেন যে এগুলো আসলে পাশ্চাত্য থেকে আমদানিকৃত। খুবই দুঃখজনক এটা, কারণ আমরা নিপীড়নকে আমাদের মতো করে পাঠ করতে শিখি। আমরা কোনটাকে নিপীড়ন বলবো আর কোনটাকে নিপীড়ন বলবো না, সেটা কিন্তু একেবারে ক্ষমতার সঙ্গে যুক্ত। হ্যাঁ, এখন দেখুন এই 4টি বিষয়ের সঙ্গে যুক্ত কিন্তু নারীর দেহকে নিয়ন্ত্রণ করার রাজনীতি। একটি হলো যে শরীর আমার, সিদ্ধান্ত আমার। এই কথাটি কিন্তু যেভাবে অনুবাদ করা হচ্ছে সেটি কিন্তু সেরকম না। বাংলাদেশের যে জেন্ডার ডেথ বলে একটা শব্দ অনেকেই আমরা ব্যবহার করি একাডেমিক্যালি, যে সন্তান প্রসব করার সময় যেসব নারী মৃত্যুবরণ করে, এটা কিন্তু পুরুষের ক্ষেত্রে হয় না। তো দেখুন এই যে মাতৃ মৃত্যুর বিষয়টি, এবং আপনার মানুষজন আমাদের সঙ্গে যে আসলে বাচ্চা হওয়ার বিষয়টি তো বিয়ের সঙ্গে এমন করে প্যাকেজকৃত যে বিয়ে হওয়ার পরে বলা হচ্ছে যে সুখবর শুনবো কবে। হ্যাঁ, তারপরে ধরেন এই যে কেন একটা মেয়ের জীবনে কেন একটা বয়স হলে বিয়ে হচ্ছে না কেন, বিয়ে হলে সুখবর আসছে কবে, বাচ্চা হচ্ছে না কেন, বাচ্চা হলে একটা বাচ্চা কেন, আরেকটা বাচ্চা নিয়ে নাও, মেয়ে হলে ছেলে নাই কেন, ছেলে হলে মেয়ে নাই কেন, বাচ্চা অসুস্থ কেন, বাচ্চা চিকন কেন, বাচ্চা মোটা কেন, বাচ্চা ঘুমাচ্ছে না কেন, বাচ্চা পড়ছে না কেন, বাচ্চা ভালো রেজাল্ট করছে না কেন, বাচ্চার অসুখ কেন, বাচ্চা কোল থেকে পড়ে গেল কেন, সবের দায় দায়িত্ব মায়ের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এখন দেখুন একটা বাচ্চা হবে কিনা, এবং ইভেন আমাদের দেশে আমরা যতটা আর্লি ম্যারেজ নিয়ে কথা বলি, ফোর্সড ম্যারেজ নিয়ে কথা বলি না। হ্যাঁ, আমরা কিন্তু নারী শিক্ষক হিসেবে আমাদের কাছে অনেক আমাদের ছাত্রীরা আসেন যারা বিয়েতে রাজি ছিল না, কিন্তু বাবা মারা জোর করে বিয়ে দিয়েছেন, কিন্তু তার 18 বছরের উপরে। তো আমরা কিন্তু এগুলো নিয়ে কথা বলি না। তো সুতরাং এই যে বিষয়গুলো এখন বিয়ের সঙ্গে বাচ্চা বিষয়টা এমনভাবে জড়িত হয়ে গেছে, বিয়েতেও সম্মতির অনেকাংশে দরকার হয় না, বাচ্চা ক্ষেত্রে তো প্রশ্ন আসে না, কারণ বিয়ে হলে বাচ্চা হবে ধরে নেওয়া হয়। সুতরাং এই ক্ষেত্রে যে আমার শরীর আসলে বাচ্চা গ্রহণ করার জন্য প্রস্তুত কিনা, বাচ্চাটি ধারণ, বাচ্চাটিকে, এবং পরবর্তীতে অনেকে যে আপনারা জানেন যে মানে বাচ্চা হওয়ার পরে নানা ধরনের হরমোন ইমব্যালেন্সের কারণে অনেক নারীরে আপনার যে ধরনের স্মৃতিশক্তি সমস্যা হয়, অনেকের হরমোন ইমব্যালেন্সের কারণে ট্রমা, পোস্টপার্টাম ট্রমা বলা হয় সেটাকে, সেগুলো তৈরি হয়। বেবি ব্লু নামে এক ধরনের আপনার সাইকোলজিক্যাল ট্রমাও হয়। তো সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানি না। ঠিক এই জন্যই বলা হয় শরীর আমার, সিদ্ধান্ত আমার। আমার বাচ্চা গ্রহণ করব কিনা, আমি আদৌ বাচ্চা নিব কিনা, হ্যাঁ সেটা আমার সিদ্ধান্ত যে আমার শরীরে আমি বাচ্চাটিকে ধারণ করব কিনা। সুতরাং শরীর আমার, সিদ্ধান্ত আমার অনুবাদটা যদি এমন হয়ে যায় যে আমার শরীর আমি যেখানে খুশি ব্যবহার করব, সেটিও হতে পারে, সেটি মানুষ, সেটিও কিন্তু একটা নারীর স্বাধীনতা। এখন আমাদের দেশে হয়েছে কি, পুরুষের স্বাধীনতা স্টেট দ্বারা একনলেজড, কিন্তু নারীর স্বাধীনতা মনে হয় পুরুষ দ্বারা একনলেজড হবে। বিষয়টা এভাবে আসলে প্যাকেজ হয়ে গেছে, প্যাকেজ মানে ধরা হচ্ছে আর কি। এখন এই বিষয়টা আরেকটা বিষয় হচ্ছে ম্যারিটাল রেপের কথাটি যেটা বললাম, তাহলে দেখুন যে যেভাবে নারীকে দেখতে চায় তার মতো করে সেই ফ্রেমিং করে যে ম্যারিটাল রেপ পাশ্চাত্য থেকে আসে। এখন যারা এগুলো বলছে তাদেরকে যদি আমি বলি, হালের সবচেয়ে বেশি চর্চিত এবং প্রচলিত শব্দ ফ্যাসিস্ট, এটি কি বাংলাদেশ থেকে তৈরিকৃত শব্দ?
ফ্যাসিস্ট বলে সমস্যা নেই। ফ্যাসিস্ট শব্দটি পাশ্চাত্য শব্দ টার্ম হতে হয় না। কিন্তু ফেমিনিস্ট বললে সেটি সঙ্গে, সঙ্গে লাফ দিয়ে আমরা যে পাশ্চাত্যের আমদানি একটা বিষয় তৈরি হয়। তখন আমাদের চুলকানি শুরু হয়। নারীকে আমি যেভাবে দেখতে চাই সেভাবে না থাকলে নারী যখন তার অধিকার নিয়ে কথা বলে তখন আমরা বলছি এগুলো তো পাশ্চাত্যের দেশে, আমাদের দেশের সংস্কৃতি এটা অ্যালাউ করে না। সুতরাং এই একেকজন পুরুষে হয়ে ওঠে এক একটি নারী কেন্দ্রিক সংস্কৃতির ধারক, বাহক এবং মোড়ল। সুতরাং এই যে দেখুন কোন 4টা বিষয় নিয়ে কথা বলছে, যে বিষয়গুলোর মধ্যে নিয়ন্ত্রণ, একেবারে নিয়ন্ত্রণের টুলস নিহিত আছে। সম্পত্তির অধিকার যেটা প্রিন্স বলেছেন এবং শম্পা আপা বলেছেন যে বাংলাদেশে এখন পর্যন্ত মুসলিম আইনে আমাদের গবেষণা বলছে যে 4% নিচে যে নারী উত্তরাধিকার সম্পত্তি পেয়েছে, এবং আমার একটা সাম্প্রতিক গবেষণা আমি যেটা কাজ করা শেষ করেছি, ল ভার্সেস সংস্কৃতি, যে আইনে আছে কিন্তু সংস্কৃতির দোহাই দিয়ে নারীকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে। দেখুন নানা রকম মিসকনসেপশন প্রচলিত আছে। ছোটবেলায় আমাদেরকে বলা হচ্ছে যে মায়ের সম্পত্তি মেয়েরা বেশি পাবে। হ্যাঁ, এই যে একটা ভুলিয়ে বলা, এবং যে বিষয়গুলো আমাদের ধর্মীয় নেতারা প্রচার করে না, সেটি হলো যে বলা হচ্ছে যে নারী বাবার সম্পত্তিতে কম পাচ্ছে কারণ সে জামাই সম্পত্তি পায়। ঠিক একইভাবে স্বামী কিন্তু স্ত্রীর সম্পত্তির বেশি মালিকানা পায়। সন্তান থাকলে পাবে আপনার 1/4 এবং সন্তান না থাকলে পাবে অর্ধেক, সেগুলো কিন্তু আর বলে না। সুতরাং এই যে ধর্ম প্রচারণার ক্ষেত্রে যে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, সেক্ষেত্রেও কিন্তু এক ধরনের পুরুষতান্ত্রিক অনুবাদে সমাজে প্রচার করে। তাহলে কোন সমাজের কাছে আপনি জাস্টিফিকেশন আশা করছেন, কোন সমাজের কাছে আপনি গ্রহণযোগ্যতা এবং অগ্রহণযোগ্যতা আশা করছেন? কারণ এই সমাজ পুরুষ দ্বারা অনুবাদিত সমাজ। সুতরাং সে কিন্তু ওটাই জানবে যেটা পুরুষ নেতারা তাকে বলবে। এখন দেখুন যে 4টা বিষয় তারা টার্গেট করেছে, সেই 4টে বিষয়ের সঙ্গে নারীর শরীরকে দমন, নারীর শরীরের উপর নিয়ন্ত্রণ এবং সেটি সন্তান উৎপাদন, এবং যে যখন তখন আমি চাইলেই নারী শারীরিকভাবে সাড়া দিবে, সেই প্রেক্ষাপট তৈরির ক্ষেত্রকে বাছাই করা হয়েছে। এবং দেখুন আরেকটি বিষয় হচ্ছে যৌন কর্মীদের অধিকারের প্রসঙ্গটিকে সামনে এনেছে, এবং ওখান থেকে বলা হচ্ছে যে আমরা ফিরবো আপনার কাছে যৌন কর্মীদের এই বিষয়টা নিয়ে আপনার সাথে আমরা আপনার আলাপটা শুনবো। তার আগে একটু এই যে প্রেক্ষিতগুলো নিয়ে আপনি কথা বললেন, এবং এই রকম ধরেন হচ্ছে যে সেটা সম্পত্তির সমান অধিকার হোক বা ম্যারিটাল রেপ হোক বা অন্যান্য অনেকগুলো প্রসঙ্গ আপনি নিয়ে এসছেন আপনার আলোচনায়। আমরা একটু সম্পাদিক কাছে শুনতে চাই যে যেহেতু একই মানে একটা রাজনৈতিক আন্দোলনের কর্মী উনি একই সাথে, তাহলে এই যে ক্রাইসিসটা সমাজের মধ্যে আছে, মানে এইটার এই ধরনের সংকটগুলোর মূল উৎসের জায়গাটা কি আসলে? মানে এই বৈষম্যতা আছে, এবং মানে আমাদের দেশের পার্সপেক্টিভে তো মনে হচ্ছে যে মানে আমরা যেন আরো পেছাচ্ছি, যে পরিস্থিতিটাতে যে যতটুকু অগ্রসর হয়েছিল এদেশের নারীরা, রোকেয়ার সময় থেকে যে সংগ্রামটা শুরু হয়েছিল বা তারও আগে নানাভাবে যে সংগ্রামটা চলতেছিল, এখন ধরেন একদল নারীরাই আবার তারাই এখানে দাঁড়াচ্ছে যে না, বিয়ে করা মানে তো আমার অধিকার আছে, সে এই কেন আবার বিয়ে করার পরে আবার ধর্ষণের প্রসঙ্গ কেন আসে, বা ধরেন হচ্ছে যে সম্পত্তির সমানাধিকারের বিরুদ্ধেও আবার একদল নারী কথা বলতেছে। তার মানে এই জায়গাটাতে একটু সম্পাদের কাছে জানতে চাই যে রাজনৈতিক এইটাকে রাজনৈতিক ভাবে ওনারা কিভাবে দেখছেন, এবং এটা রাজনৈতিক দিক নির্দেশনাটা কি এই সংগ্রামের ক্ষেত্রে, এই বিষয়টাকে নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, সেটা একটু সম্পাদক যদি একটু আমাদেরকে বলতেন। আসলে আমরা তো একটা বৈষম্যমূলক সমাজে বসবাস করছি, একটা পুঁজিবাদী সমাজে বসবাস করছি, এবং স্বাধীনতার পর থেকে যদি আমরা দেখি যে মুক্তিযুদ্ধের যে শাসক গোষ্ঠী ক্ষমতায় ছিল, যারাই রাষ্ট্র পরিচালনা করেছে, তারাই কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা, যে সাম্য, মানবিক অধিকার এবং সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, এই যে ঘোষণার কথা ছিল মুক্তিযুদ্ধে, যেটা চেতনা হিসেবে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এবং আমাদের যে মূলনীতির গুলোর কথাও যদি আমরা বলি যে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, তো এইগুলোর চর্চা কি আমরা করেছি? মানে আমাদের রাষ্ট্র পরিচালনায় যারা ছিল তারা কি করেছে? আমরা সাম্যের কথা বলি, গণতন্ত্রের কথা যদি বলি, তাহলে নারীকে বৈষম্যের মধ্যে রেখে, একটা দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে বৈষম্যের মধ্যে রেখে কি সাম্যের চর্চা করা যায়?
কিন্তু আমরা কিন্তু 54 বছর ধরেই দেখেছি সেটা হয়নি। আমাদের দেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা লিখে রাখা হয়েছে, কিন্তু আমরা দেখেছি যে ধর্মকে কিভাবে রাজনীতিতে ব্যবহার করা হয়েছে এবং রাজনৈতিক ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এই যে ধর্মকে ব্যবহার করে নানাভাবে সেটা কিন্তু একটা বিভেদের জন্ম দেওয়া হয়েছে। এবং সেখানে ধর্মভিত্তিক যারা ধর্ম পালন করা, মানুষের যে ব্যক্তিগতভাবে ধর্ম পালন করা সেটা এক জিনিস, আর ধর্মকে নিয়ে রাজনীতি করা কিন্তু ভিন্ন জিনিস। আমরা দেখবো যে ধর্মকে নিয়ে যারা রাজনীতি করে তারা কিন্তু ক্ষমতা কেন্দ্রিকতার সাথেই থাকে এবং সেখানে তারা কিন্তু খুবই দ্বিচারী। তারা মুখে এক বলে, কিন্তু তারা ক্ষমতার মধু আহরণের জন্য তারা আবার কাজে অন্যটা করে। আমরা দেখেছি এর আগে জামাতে ইসলামী তারা বলছে যে নারীর ক্ষমতা, তারা কিন্তু বারবারই বলেছে যে নারী নেতৃত্ব হারাম, কিন্তু তারা কিন্তু তৎকালীন সময় আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার নেতৃত্ব মেনেই কিন্তু তারা এমনকি নির্বাচন করেছে, তারা দুজন সেখানে সংসদ সদস্য হয়েছে, একজন মন্ত্রী হয়েছে। তো আমরা এটা দেখেছি। আমরা দেখেছি যে এর আগে যে হেফাজতে ইসলাম যারা এইভাবে এই 3 মেতে যে সমাবেশ করে নারী বিদ্বেষ ছড়ালো এবং নারীর প্রতি যে ধরনের আক্রমণ তারা করলো, তো তারাই কিন্তু আমরা দেখেছি যে এখন যারা তারা ফ্যাসিস্ট শেখ হাসিনা বলছে, সেই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে কিন্তু তারা কোয়ামি জননী উপাধি দিয়েছে। তার মানে ক্ষমতার সাথে তারা সবসময় কিন্তু থাকতে চায়। তার মানে এদের প্রধান বিষয় যে ধর্মের যে মূল বক্তব্য, সেই বক্তব্যের সাথে তারা কতখানি আছে তার থেকেও কিন্তু অনেক বিষয় যে ক্ষমতা কেন্দ্রিকতার সাথে থাকার জন্য তারা ধর্মকে ব্যবহার করছে রাজনৈতিক ভাবে। ফলে আমরা মনে করি যে ধর্মের রাজনৈতিক ব্যবহারটা বন্ধ করতে হবে। মানুষের ধর্ম মানুষের ব্যক্তিগত বিষয়, সে ব্যক্তিগতভাবে কিভাবে ধর্ম পালন করবে তার, এমনকি আমরা যদি এখানে ইসলাম ধর্মের কথা বলি তারও কিন্তু অনেকগুলো ধারা আছে এবং এক একজন সেই বিভিন্ন ধারার অনুসারী হতে পারে, তারা বিভিন্ন ভাবে সেটা পালন করতে পারে। তো এখানে কিন্তু সেটা যদি রাজনীতিতে আনা হয় এবং সেটার প্রভাবটা কিভাবে পড়ে সেটা কিন্তু যেই আমি যেটা বলছিলাম শুরুতে যে একটা পুঁজিবাদী শাসন ব্যবস্থায় বৈষম্যকে জিয়ে রাখা হয়। আপনারা দেখেন এখানে একটা বারোটি শ্রমজীবী নারীদের কথা বলা হচ্ছে, তাদের যে বৈষম্যের, তাদের যে এত ধরনের তারা কর্মক্ষেত্রে নিগ্রহের শিকার হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে, তাদের কথা কি একবারও উঠে আসছে এদের মুখ থেকে? কোন অংশের নারীদের কথা কি উঠে আসছে যে তাদের যে অধিকারের কথাটা কি উঠে আসছে? তাদের কিন্তু অধিকারের কথাটা উঠে আসছে না। ফলে আমরা মনে করি যে এইখানে এই রাজনীতির ব্যবহারটা কিরকম, যে যদি বৈষম্যকে জিয়ে রাখতে হয় তাহলে কিন্তু তারা কিন্তু এটাকে কাজে লাগাবে, এই ধর্মীয় রাজনীতিকে বা এটাকে কাজে লাগাবে। ফলে আমাদের যেটা বিষয়, যেমন আমাদের দল থেকে আমরা একটা জিনিস বিশ্লেষণ করেছি যে আমরা যদি এর আগের রেজিমটা দেখি, শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিস্ট রেজিমটা যদি দেখি, সেটাকে আমরা কিভাবে বিশ্লেষণ করি, এক কথায় যদি বলতে হয় সেটাকে বলতে হয় যে নিয়ন্ত্রিত স্বৈরাচার। আর এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে কিন্তু একটা মবতন্ত্র দেখতে পাচ্ছি। আমরা দেখেছি যে 5 আগস্টের পর থেকেই তৌহিদি জনতা তারা ঠিক করে দিচ্ছে নারীর পোশাক কি হবে, নারীর চলাফেরা কি হবে, তার কাজ কি হবে, এমনকি তার স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাস কি হবে, সমস্ত কিছুই তারা যেন নির্ধারণ করে দিচ্ছে। এখানে একটা মব, মানে এই তৌহিদি জনতা নাম হোক বা মব ভায়োলেন্স করে তারা কিন্তু মানুষের যে মৌলিক অধিকার, মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটাকে হরণ করছে। এখন মব ভায়োলেন্স কে একটা দেশে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কোন ধরনের মব ভায়োলেন্স কে কোনো বিচারের আওতায় আনা হচ্ছে না। তাহলে রাষ্ট্রকে এক্ষেত্রে দায়ী না? শাসক, এখানে যে অন্তর্বর্তী সরকার আছে তারা কেন এখানে নীরব? এবং এখানে বলা হয় যে কোনো ধরনের এইভাবে মব চলার ক্ষেত্রে এখানে শাসক শ্রেণীর প্রশ্রয় ছাড়া কিন্তু এই মব তন্ত্র চলতে পারে না, এই মব ভায়োলেন্স চলতে পারে না। তার মানে এটার সাথে কিন্তু একভাবে এখানকার যে ক্ষমতাসীন যারা আছে, সরকারে যারা আছেন, তাদেরও একটা, আমরা মনে করি যে তাদেরও একটা যোগসূত্র আছে, তারাও এটাকে চাচ্ছে।
ফলে সেই জায়গা থেকে আমরা চিন্তা করি যে যখন এটাকে, তাহলে আপনি রাজনৈতিক ভাবে বললেন যে আমরা এটাকে কিভাবে প্রতিহত করব, বা এই যে নারীর উপর আক্রমণ, সেটা ধর্মকে ব্যবহার করে যে নারীর উপর আক্রমণ, সেটাকে আমরা কিভাবে সেটা লড়াই করব, সেটা আমরা মনে করি যে সেটা নারী পুরুষ প্রগতিশীল যে মানুষরা আছেন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সেটা লড়াই করার বিষয়। এবং সেখানে আমরা তুলে ধরবো যুক্তিকে, আমরা তুলে ধরবো আমাদের যে শৌর্যকে, আমাদের সাহসকে, আমরা তুলে ধরবো আমাদের একতাকে। এবং সেখানে আমাদের দেশে কিন্তু আমাদের দেশের যারা মহিষী নারী, তারা কিন্তু যুগে যুগেই সেই কাজটা করেছেন। বেগম রোকেয়াও কিন্তু বলেছিলেন যে আমরা যখনই মাথা তুলে দাঁড়াতে চাই নারীরা, তখনই আমাদেরকে সামাজিক প্রথার কথা বলে, আমাদেরকে ধর্মের নামে আমাদের মাথাটা চেপে দেওয়া হয়। তাহলে তিনি কিন্তু 100 বছর আগে, দেখেন আজকে সম্পত্তির সমান অধিকার আমাদের চাইতে হচ্ছে, আমরা আইনতই এখনো বাংলাদেশে আইনতই সমান অধিকার পাই না। আমরা নারী সমাজ আইনতই দ্বিতীয় শ্রেণীর নাগরিক, যে আমরা আইনেই সমান অধিকার থেকে বঞ্চিত। আমরা সম্পত্তি সহ পারিবারিক জীবনে সমান অধিকার পাচ্ছি না। বিবাহ বিচ্ছেদ, সন্তানের অভিভাবকত্ব, এগুলোর প্রশ্নে সম্পত্তির উত্তরাধিকার আমরা সমান অধিকার পাচ্ছি না, আইনতই পাচ্ছি না। আর বাস্তবে তো আরো কঠিন, আরো পাওয়াটাই মানে বাস্তবে আরো কম পাচ্ছি, যতটুকু ধর্মীয় ভাবেও আছে সেটুকুও আমরা পাচ্ছি না। তো সেটা যদি আমরা বলি যে এটা কিন্তু সেই বেগম রোকেয়া 100 বছর আগে তিনি বলে গেছেন, এই সমতার কথা তিনি 100 বছর আগে বলে গেছেন যে আচ্ছা আমরা সম্পত্তিতে সমান অধিকার কেন পাবো না? আচ্ছা, আমাদের মায়েরা তারা তো আমাদের ভিতর কোনো বিভেদ করে না। পুত্র সন্তান, কন্যা সন্তান দুজনকেই 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেন, তাদের জন্য একই মাতৃদুগ্ধ প্রবাহিত হয়। তাহলে আসলে আইন যেটা আমাদেরকে, আল্লাহ তো আরো মহান, আল্লাহ তো আরো দয়ালু। তো আল্লাহ বলেন, ঈশ্বর বলেন, তারা তো আরো দয়ালু। তাহলে তাদের আইন কেন বৈষম্যমূলক হবে? তিনি কিন্তু একটা প্রশ্ন রেখে গেছেন, খুব কঠিন প্রশ্ন। এখন যদি আমরা বেগম রোকেয়া না বলে এখন আমরা বলতাম, তাহলে তো আমাদের উপর একটা দেওয়া হতো যে ইনি কি বলছে, হ্যাঁ, একটা মব ভায়োলেন্স আমাদের উপরে হয়ে যেত। তো বেগম রোকেয়াকে অবশ্য সহ্য করতে হয়েছে। বেগম রোকেয়া বলছেন যে 52 বছর ধরে আমি নারীর অধিকারের কথা বলতে যে কাঠমোল্লাদের অভিসম্পাত করিয়েছি। তো তাকে কিন্তু করতে হয়েছে সেই সময়ও। তবে এই সময় মানে আমরা যে বলছি যে 100 বছর যে আমরা আগালাম, এখনো আমাদেরকে এটা নিয়েই লড়তে হচ্ছে। আমাদের সমান অধিকার, এটা যে আমাদের একটা মানবিক অধিকার, এটা একটা ন্যূনতম দাবি, সেই কথাটাও আমাদেরকে এখনো বলতে হচ্ছে না। মানে এটা আমরা পাইনি এখনো, আমাদেরকে এটা আমাদের দাবি করতে হচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমরা বলবো যে এই একটু জরুরি, সেটা হলো যে মানে যে আলোচনাটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে এটা তো একটা অপশন রাখার কথা বলা হয়েছে, যে সিভিল ল থাকবে এবং কেউ চাইলে সিভিল লতে তার এটা করতে পারবে। আবার অন্যান্য যে পারিবারিক আইন যেগুলো আছে, মানে বিভিন্ন ধর্মীয় যে আইনগুলো আছে, সেটাও চলবে। তো মানে এই জায়গাটাকে নিয়ে মানে কনাপা যে আলাপটা করছিলেন যে আপনি যৌনকর্মীদের স্বীকৃতির শ্রমের যে স্বীকৃতি, সেই বিষয়টা নিয়েও যে প্রসঙ্গটা আছে, তার সাথে মিলে যদি এটা একটু বলতেন যে এই মানে এই যে একটা সাধারণ বিষয়, যে একটা অপশন থাকলো, কেউ চাইলে সেটা নিতে পারবে, সেখানেও কেন এই ধরনের একটা আপত্তি, মানে তীব্র আপত্তি, সেগুলো তৈরি হচ্ছে কেন? এবং আজকাল মানে আজকে আমি দেখলাম যে একদল নারীরা তারা বলছেন যে আমাদের ইসলাম ধর্মে যে আমার যে অর্ধেক সম্পত্তি পাওয়ার কথা, সেটাও তো আমি পাই না। তাহলে আগে এই সংস্কার কমিশন সেইটা পাওয়ার বিষয় কি করছে, সেটা না বলে এখন আরো কেন আমার অধিকারের কথা বলে সেটা ইয়ে করতেছে। মানে এই ধরনের যুক্তিগুলো যে আসতেছে, মানে আসলে যেগুলো প্রেক্ষাপটটা কি, এটা যদি একটু সংক্ষেপে বলতেন। একটা বিষয় দেখুন, আজকে যারা বলছেন যে ধর্মে যে নারীকে যে সম্পত্তি অধিকার দেওয়া হয়েছে সেটাও তারা পাচ্ছেন না, এবং সেটা নিয়ে যদি কমিশন আলোকপাত করতেন। কিন্তু আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, কেন পাচ্ছেন না আপনি? আপনার বাবা কেন দিচ্ছেন না, কিন্তু আপনার স্বামীরটা পাচ্ছেন না বা বাবারটা পাচ্ছেন না কেন? আপনার ভাইদের জিজ্ঞেস করুন, বাবাকে জিজ্ঞেস করুন কেন তাকে দেওয়া হচ্ছে না। সুতরাং লড়াইটা কিন্তু নিজের পরিবার থেকে, লড়াই কিন্তু
আইন কিন্তু অনেক দূরের বিষয়। লড়াই বলেন, চ্যারিটি বলেন, এগুলো সবসময় ১ম শুরু হয় পরিবার থেকে। তো এখন আপনার আইনের আশ্রয় তখন নিবেন যখন আপনার বাবা বা ভাই থেকে আপনি সেই উত্তরটা পাবেন না এবং তারা যখন আপনাকে দিবে না, দিচ্ছে না, তখন আপনি আইনের আশ্রয়ের কাছে যাবেন যে আপনার অধিকারটি নিতে। এখন কমিশন কিন্তু আপনার পক্ষে আইনি সহায়তা আপনি কিভাবে পাবেন সেটাই দিক নির্দেশনা দিতে পারে। কমিশন কিন্তু আপনার পক্ষই আপনার বাসায় গিয়ে আপনার বাবা বা ভাইয়ের সঙ্গে ঝগড়া করতে পারবে না। এখন দেখুন তাহলে কেন যে প্রাপ্য আপনার এনটাইটেলমেন্ট সেটা আপনি নিতে পারছেন না? আপনার বাসায়ই তো আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তাহলে আপনি সেই জায়গাটা খোলাসা করে এসে অন্যকে বলবেন যেটা ইতিমধ্যে প্রাপ্য মানে প্রাপ্যতা আছে সেই জায়গাটা নিশ্চিত আমি এভাবে করেছি আপনারা করেন। কিন্তু সেটা না করে আপনি যদি নিজের ভাগ্যের জন্য আরেকজনকে দায়ী করেন নিজের বাবা এবং ভাইকে আনটাচড রেখে তাহলে কোনো সুরাহা হওয়ার কোনো সুযোগ নাই। দ্বিতীয়ত যে বিষয়টি এসেছে দেখুন সম্পত্তির বিষয়টি অপশনাল রাখা হয়েছে। কেউ চাইলে দিতে পারেন। যেটি হলো আগে যে সমস্যাটা মানে আগে বলতে আমি এখন যে বর্তমান যেটা চলছে সেটা হলো কেউ যদি ছেলে-মেয়েকে সমান সম্পত্তি দিতে চায় তাহলে হেবা করে দিতে হবে। এবং হেবা করার ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন কিছু সরকারের নিয়ম আছে। একটা ফিস দিতে হবে। সকলের সেই ফিসটি হয়তো অনেক ক্ষেত্রে অনেক বেশি হয়ে যায়। তো এখানে ক্ষেত্রে যেটা হয়েছে যে সেই obstacles গুলো আপনার দূর করার জন্য আরেকটা বড় সমস্যা আছে হেবা করার যে আমাকে জীবিত থাকাকালীন অবস্থায় হেবা করতে হবে। হ্যাঁ, তার জীবিত মানে থাকা ওই অবস্থায় হেবা সন্তান করতে হবে যদি এবং পরে মৃত্যুর আমার পরে দায়িত্ব না নেয়, হ্যাঁ, সেই হেবাটি বাস্তবায়িত কার্যকর হবে। হবে। জি, হ্যাঁ, জীবিত হ্যাঁ। থাকা অবস্থায় করতে হবে। তো এখানে যে এই সমস্যাগুলো আসলে অনেক সময় দেখা যাচ্ছে হেবা করার পরেও সেটা কিন্তু নারীর এখতিয়ারভুক্ত থাকছে না। এখন সেক্ষেত্রেও কিন্তু আইন তো পুরুষের পক্ষেই থাকে এবং যারা আইন নিয়ে নাড়াচাড়া করেন এবং বিচার সেগুলো কিন্তু পুরুষের পক্ষেই যায়। তখন বলা হচ্ছে তুমি তো দেখভাল করতে পারবে না। তোমার নানা রকম সমস্যা ক্রিয়েট করে। সেজন্য এটা অপশনাল রাখা হয়েছে যে আপনি চাইলে ধর্মীয় আইন মেনে মানতে পারেন অথবা আপনি যদি মনে করেন ধর্মীয় আইনের বাইরে গিয়ে আপনি সমানভাবে সম্পত্তি দিবেন সেটাও যেন আ দুটোই যেন সম্মানজনকভাবে দুটোই যেন accessible এবং দুটারই যেন আপনার সহজভাবে সেটি করা যায়। তো এটা। আরেকটা হলো যে নারী এবং পুরুষ সকলের একটি বড় ধরনের অধিকার হলো পেশা নির্বাচনের অধিকার। আসলে কোন পেশা খারাপ, কোন পেশা ভালো, কোন পেশা মর্যাদার, কোন পেশা লোভনীয় এগুলো আসলে এগুলো হলো একটা কলোনিয়াল লিগাসি যেটা আপনারা জানেন যে হোয়াইট কলার জবের ক্ষেত্রে যেভাবে আ আপনার একটা স্ট্যাটাসকে ভাগ করা হয়েছে বাইরের দেশে। এগুলোও কিন্তু একটা বাইরের দেশ থেকে আসা যে ভালো আ আমরা কিন্তু আবার কথায়, কথায় বলি যে বাইরে কিন্তু আপনার কোন শ্রমের বিভাজন নেই। সবাই সব কাজ করছে, সবারই একই মর্যাদা। বিষয়টা কিন্তু এরকম না। কারণ মর্যাদার দিক থেকে সবাই সব কাজ করতে পারে। কিন্তু হোয়াইট কলার আ আ জবের এই টার্মিনোলজি টাই এসেছে কিন্তু বাহির থেকে। আ তো এবং মর্যাদা, তারপর প্রেস্টিজ, অথরিটি মর্যাদার সঙ্গে আপনার প্রেস্টিজ এর সম্পর্ক জড়িত এবং সেটার সঙ্গে কর্তৃত্বের সম্পর্ক জড়িত। আপনার ম্যাক্স ওয়েবার তাত্ত্বিকরাই কিন্তু এভাবে ব্যাখ্যা করেছেন। সুতরাং এই সবগুলোই কিন্তু পেশাকে নানাভাবে দেখার ফুরসত এবং মানে আ দেখার যে খানাখন্দ এগুলো সবই আমাদের বাইরের জ্ঞান থেকে প্রাপ্য। সুতরাং প্রাপ্ত হওয়ার কারণে আমরা আমাদের দেশেও সেগুলোকে দেখার জায়গাটা তৈরি করি। এখন এই যে আ কেউ যদি স্বেচ্ছায় মনে করে যে আমি আ দেহ শ্রমিক হিসেবেই থাকবো, আমি আ সেটা আপনার সেটা আমার রাইট। আমি আমার পেশা চয়েস করছি। কিন্তু সেই পেশায় আমাকে যেন শোষণ করা না হয়, সেই পেশায় যেন আমি আপনার মর্যাদা এবং মজুরির ক্ষেত্রে না ঠকি, সেই পেশায় যেন আমি ভালো পরিবেশ পাই কাজের, সেগুলো নিশ্চিত করা শ্রমিক হিসাবে আমার শ্রম মন্ত্রণালয়ের কাছে সেটি অনুরোধ। এখন এইটাকে যে এখন যদি প্রশ্ন করি আমরা যে কেন বাংলাদেশে আ আপনার ব্রথেলগুলো টিকে আছে? টিকে আছে আ পুরুষতন্ত্রের জন্য, টিকে আছে বাবুদের জন্য। এই বাবু কারা? বাবু আসলে পুরুষরাই যারা এই আপনার ব্রথেলগুলো নিয়ন্ত্রণ করে এবং তারা একভাবে নারীরা তাদের উপর বন্দী থাকে একভাবে। তো সুতরাং এই বাবুদের জন্য, পুরুষদের জন্য কিন্তু ব্রথেলগুলো টিকে আছে। সুতরাং সেই আ যারা এই খদ্দের তাদেরকে ট্রাস্ট না করে একেবারে সরাসরি নারীর উপর আক্রমণ যে এই পেশা খারাপ এবং এই পেশায় যারা জড়িত তারা বেশ্যা, এইটাকে বলে একভাবে যারা খদ্দের তাদেরকে মানে পুরুষালী আচার-আচরণকে আদর্শ
এবং তারা যা করে সেটা বৈধ, তারা যে কোনো কিছু করতে পারে সেটা গ্রহণযোগ্য, সেই দৃষ্টিভঙ্গিতে নিয়ে আসা হয়। এবং আরেকটা কথা শম্পা আপার কথার মানে থেকেই আমি বলছি যে, এই যে নারীকে বেশ্যাকরণের যে দৃষ্টিভঙ্গি গত ৮ মাস ধরে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে রোকেয়ার স্ট্যাচু ভাঙ্গা, রোকেয়ার পোস্টার এবং রোকেয়ার আপনার বিভিন্ন রকমের যে স্ট্যাচুতে কালি লেপা এবং তাকে বেশ্যা বলে তার বিভিন্ন পোস্টারের উপরে তার বিভিন্ন মুরালের উপরে বেশ্যা লেখা, সেগুলো এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে দেহ শ্রমিকদের বিভিন্নভাবে আম হ্যারাস করা, তাদেরকে লাঠি নিয়ে তাদেরকে তাড়া করা, আপনার নারী মডেলদেরকে তাদের কর্মকাণ্ড থেকে বিরত রাখার জন্য তৌহিদি জনতার এক ধরনের আগ্রাসন, এই সবকিছু কিন্তু এই যে এরা খারাপ মেয়ে এই ধরনের ট্যাগ দেওয়ার জন্য ব্যস্ততা। এর পাশাপাশি হিজাব র‍্যালি উপস্থাপন করে বিশ্ববিদ্যালয়ে যে এই মেয়েরা হলো আসলে যে আদর্শ মেয়ের তরিকা তৈরি করা নির্মাণ করার একটা তাগাদা আমরা লক্ষ্য করছি। সুতরাং এই যে নারীকে দ্বিবিভাজিত অবস্থানে হয় ভালো মেয়ে, আদর্শ মেয়ে, না হয় আরেকটা হলো খারাপ মেয়ে, এবং সেগুলোর মধ্য দিয়ে যে তার ওড়না নাই কেন, এই জামা পড়েছে কেন, ওড়না বুকে নাই কেন, ওড়না মাথায় নাই কেন, হিজাব নাই কেন, এগুলোর মধ্য দিয়ে আসলে নারীকে সার্ভেইলেন্স যে নৈতিকভাবে তাকে তদন্ত করা তার বিভিন্ন কিছু, এবং সেগুলো এই তদন্ত মানে নিয়ন্ত্রণ। আমি যেভাবে চাই নারী সেভাবে থাকবে। সেটা পোশাক থেকে, চুল থেকে তার পায়ের তালু পর্যন্ত। সেটা আমার মাধ্যমে নিয়ন্ত্রিত হবে, এবং এই আমিটা আমি না, এই আমিটা হলো পুরুষতান্ত্রিক মতাদর্শ এবং পুরুষতান্ত্রিক আগ্রাসন। এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন, পুরুষ মানে পুরুষতান্ত্রিক তা নয়। হ্যাঁ? এখানে পুরুষতন্ত্রের ধারক এবং বাহক নারী হতে পারেন, পুরুষও হতে পারেন। আমরা দেখছি যে এই বিষয়গুলো নিয়ে যখন তর্ক-বিতর্ক হয়, তখন প্রচুর নারী কিন্তু আসলে পুরুষালী ঢঙ্গে, পুরুষালী ভঙ্গিমায় এবং পুরুষালী মশাল জ্বালিয়ে রাখতে পছন্দ করেন, এবং এর মূলেই থাকে যে সমাজে আদর্শ নারী হওয়ার যে মনস্তাত্ত্বিক সুড়সুড়ি, সেগুলো ক্রমাগত প্রতিনিয়তই আসলে ভালো মেয়ের একটা ধারণা তৈরি করার জন্য নারীকে তাগাদা দিয়ে থাকে। সুতরাং এই ভালো মেয়েটা শারীরিক ভালো মেয়ে, এই ভালো মেয়ের ধারণা হলো কাপড়-চোপড়ে ভালো মেয়ে, এই ভালো মেয়ে ধারণা হলো পুরুষের কাছে আমার শরীর থেকে মন সবকিছুই পুরুষের ঢঙে নিজেকে তৈরি করার আ তরিকা। ঠিক আছে, ধন্যবাদ কনা আপা। আমি একটু সম্পাদির কাছে যেতে চাই যে এই যে আলাপটা কনা আপা করলেন, আবার এটাও ঠিক যে আমাদের দেশের একটা বিশাল অংশের নারীরা তাদেরকে বাধ্য করা হয় এই ধরনের ইয়েতে, এক ধরনের একটা আর্থিক সংকট মেয়েদেরকে এই ধরনের একটা পেশায় তাদেরকে যেতে বাধ্য করা হয়। এমন একটা সমাজ আমাদের আছে, যেই সমাজে নারীদের কেন একজন নারী ভাবতেছে যে সে তার এই ধরনের একটা মানে যেটা যেটা কনাপা বলছেন যে পেশার মধ্যে মর্যাদা অমর্যাদা নাই, কিন্তু এটা তো ঠিক যে এই পেশাটা একজন মানুষ কখন যায়, সে এই ধরনের একটা পেশার মধ্যে সে নিতান্ত বাধ্য হয়ে টিকে থাকার জন্য সেই ধরনের পেশায় যাচ্ছে। তাহলে এমন একটা সমাজের জায়গাটা যেমন দরকার, মানে সেই যেই সমাজের মধ্যে এইরকম একটা এই ধরনের একটা পেশা বা এই ধরনের জীবনের গ্লানি থেকে মানুষকে মুক্ত করা যাবে, সেটা একটা জরুরি দিক। তো এই বিষয়টাকে নিয়ে আপনারা বা আপনাদের সংগঠন আসলে আপনারা কিভাবে ভাবছেন, বা সেটাকে এই এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন, এটা একটা দিক। আরেকটা হলো যে সামগ্রিকভাবে আমরা শেষ পর্যায়ে আসছি, আমরা একটু শেষে একটু অল্প সময়ের জন্য কনা আপাকে শুনবো। তার আগে আপনি একটু যদি বলেন যে এই নারী আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানে আসলে পরবর্তী আসলে করণীয় কি, এমন একটা পরিস্থিতির মধ্যে যখন এইরকম একটা বিভাজন সমাজের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে, সেই সময় আসলে নারীদের করণীয়টা কি, সেই সংগ্রামটা কিভাবে এগোবে, সেটা নিয়ে একটু যদি আপনি বলতেন সম্পাদিক। আচ্ছা, হ্যাঁ, প্রথমেই আপনি যেটা বলছেন যে যৌনকর্মীদের বা এই পেশাটাকে যে তারা আসছে, সেটাকে আমরা কিভাবে দেখি। আমরা আসলে এই আমরা যদি দেখি যে এই মেয়েদের কিভাবে তারা আসলো, আমরা যদি এটা একটু লক্ষ্য করি, আমরা দেখবো যে এমনও হয়েছে যে বিয়ে হয়েছে, পারিবারিকভাবে বিয়ে হয়েছে, হাজবেন্ড বিক্রি করে দিয়েছে। আপনার একটা প্রেমের প্রলোভনে একটা মেয়ে হয়তো প্রেমিকের সাথে আসছে, গ্রাম থেকে ঢাকা শহরে আসছে, তাকে বিক্রি করে দিয়েছে। মানে এই যে আবার দারিদ্রতার কারণে সে হয়েছে, অপহরণ করে নিয়ে এসেছে নানাভাবে, কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে যে মেয়েরা কিন্তু দারিদ্রতা বলেন একটা বাধ্য হয়ে এই জায়গায় এসেছে। আমরা মনে করি সমাজ পতিত না হলে, মানুষকে দিয়ে
মানুষ পতিত হয় না। তো সেই ব্যবস্থাটা সমাজে আছে। আপনি দেখবেন যে 1999 সালে হাইকোর্টে একটা রায় হয়েছিল, সেখানে নিমতলী থেকে এই যৌনপল্লী উচ্ছেদ করার মানে সময় 100 জন যৌনকর্মী একটা রিট করে। সেখানে হাইকোর্ট একটা রায় দিয়েছিলেন যে 18 বছরের উপরে যারা এই মানে কোনো আর কোনো উপায় নাই, আর কোনো কর্ম করার উপায় নাই, সে মানে আর কোনো তার উপার্জনের উপায় নাই, তখন সে এই পেশাটা সে থাকতে পারবে এবং এই পেশাতে মানে সে কাজটা করতে পারবে, তাকে বাধা দেওয়া হবে না, বা সে তার কাজ মানে সেটা চালাতে পারবে। তো সেই জায়গায় আমি বলতে চাই যে দেখেন, দেশের স্বাধীনতার এত বছর পরে এসেও আমাদের এমন জায়গায় আমরা আছি যে কিছু মানুষকে কোনো উপায় তার থাকছে না, এরকম জায়গাও কিন্তু তৈরি হয়ে আছে। তাহলে এইটাকে কিভাবে এটাকে নির্মূল করা যায়, মানে আমরা বলতে চাচ্ছি যে মানে এই নারীদেরকে না, এই নারীদের পুনর্বাসন কিভাবে করা যায়, তারা কিভাবে একটা স্বাভাবিক জীবনে ফিরতে পারে, তারা একটা সুস্থ জীবনে ফিরতে পারে, সেই জায়গাটাই আমাদের কিন্তু বেশি মনোযোগ দেওয়া দরকার। আর যারা বরং এই ব্যবসাটাকে চলছে, আপনি জানেন শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে এখন নারীকে নিয়ে যে ব্যবসা, এটা অঘোষিত, বলা হচ্ছে অঘোষিত প্রধান শাড়ির ব্যবসাগুলোর মধ্যে একটি, প্রধান ব্যবসাগুলোর মধ্যে একটি ব্যবসা, এবং সেটা 2-3 নাম্বারেই কিন্তু আছে, অস্ত্র ব্যবসা তার পরপরই কিন্তু আছে। তো তাহলে এরকম একটা পরিস্থিতি কিন্তু সারা বিশ্বব্যাপী আছে। তার মানে এখানে সাম্রাজ্যবাদী পুঁজি আছে, এখানে একটা পুঁজির খেলা আছে, এখানে একটা বিশাল মুনাফার বিষয় আছে, একটা বিশাল সাম্রাজ্য। তো সেই জায়গায় আমাদের এখানে নারীরা কিন্তু বাধ্য হচ্ছে, এটাকেও বুঝতে হবে। সেটাকে আমাদের কিন্তু অনেক বেশি পুনর্বাসনের উপর জোর দিতে হবে বলে আমরা মনে করি, যে কিভাবে এই নারীদেরকে আমরা একটা সুস্থ স্বাভাবিক জীবনে আনতে পারি, যাতে তাকে কোনোভাবে বাধ্য হয়ে এই ধরনের কাজে যেতে না হয়। সেটাকে আমরা প্রাধান্য দিব এই ক্ষেত্রে। আর আপনি বলছিলেন যে এই যে নারীর উপর আক্রমণ বা নারী বিদ্বেষী এই বিষয়গুলোকে আমরা কিভাবে একটা জায়গায় নিয়ে আসতে পারি। আসলে কি সমাজে নারীর প্রতি বিদ্বেষ বা নারীর অবস্থানটা কিন্তু সমাজ বিচ্ছিন্ন কোনো বিষয় না। আমরা যদি দেখি যে আমরা স্বাধীনতার মানে আমরা কিন্তু একটা লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম, আমরা একটা লড়াইয়ের মধ্য দিয়ে আছি, এবং সেই লড়াইটা কি এখানে আমি এর আগের এসেই বলছিলাম যে শাসক শ্রেণী তারা যেহেতু বৈষম্যমূলক সমাজের পক্ষে, যেই আসছে সেই বৈষম্যকে জিয়ে রাখতে চায়। তো নারীর প্রতি বৈষম্য কিন্তু একটা বড় বৈষম্য, এবং সেখানে নারী সস্তা শ্রম হিসেবে বিক্রি হয়, সেখানে একটা বিশাল মুনাফার ক্ষেত্র থাকে, এবং নারী ব্যবসাটাও কিন্তু একটা বিশাল মুনাফার ক্ষেত্র আছে। ফলে নারীর সমান অধিকারটা তাই মানে পুরুষতন্ত্রকে জিয়ে রাখা, মৌলবাদকে জিয়ে রাখা, ধর্মান্ধতাকে জিয়ে রাখা, এবং তাদের নারীকে অধস্তন করে রাখলে এইসব ব্যবসা খুব ভালো চলে। নারীর তখন সমমজুরির দাবিটা কিন্তু উপেক্ষিত হয়, নারীর কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবি কিন্তু উপেক্ষিত হয়, নারীর সব জায়গায় সমান অধিকারের কথাটা কিন্তু উপেক্ষিত হয়। ফলে এইভাবে যদি নারীর উপর আক্রমণ জারি রাখা যায়, তাহলে নারীকে আর সমান অধিকার দেওয়ার দরকার নাই, খুব ভালো ব্যবসাও চালানো যায় এবং সবকিছুই। এবং এখানে যেহেতু পুরুষতন্ত্রকে জিয়ে রাখা হচ্ছে, পুরুষও তখন নারী তার অধীনে, এবং তাকে এক ধরনের তার কর্তৃত্বটা অনেক বেশি জারি থাকে। ফলে এই জায়গায় হচ্ছে যে আমরা মনে করি যে এটা সমাধান কি হতে পারে। আমরা সেই জায়গা থেকে বলবো যে আমাদের মানে সমাধানের রাস্তা কিন্তু আমাদের নারীরাই মানে প্রগতিশীল যে সমাজ লড়াই, সেই লড়াইটাই কিন্তু দেখিয়ে গেছেন, প্রগতিশীল সামাজিক রাজনৈতিক যে লড়াই, সেই লড়াই কিন্তু আমাদের দেখিয়ে গেছে যে আমরা কোন দিকে হাঁটাটা জরুরি। এবং আপনি দেখেন বেগম রোকেয়া একটা সুলতানার স্বপ্ন এই লেখাটা দিয়ে দেখিয়েছিলেন কি একটা মানে তার হাজবেন্ড বলেছিলেন কিন্তু যে টেরিবল রিভেঞ্জ এই লেখাটা প্রথম পড়ে। তো আমাদের কাছে মনে হয় যে এই যে তিনি দেখালেন যে তার নারী শক্তিকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আসলে দেশটা কেমন হতে পারে।
একটা স্বপ্নের দেশের মতো হতে পারে। তো দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তার মেধা, তার শ্রম, তার প্রজ্ঞা, এগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি, তার যে মননশীলতা, সেগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি, সেগুলোকে যদি আমরা দেশের জায়গায় নিয়ে আসতে পারি, দেশের কাজে, তাহলে দেশটা কেমন হতে পারে। এবং সেই চেতনা থেকেই আমরা বলবো যে, বেগম রোকেয়ার কথা দিয়ে আমি শেষ করবো, যে তিনি যে চেতনাটার কথা বারবার বলে গেছেন, যে তিনি সমাজকে গাড়ির সাথে, একটা গরুর গাড়ির সাথে তুলনা করে বলেছিলেন যে তার দুটো চাকা, একটি চাকা নারী, একটি চাকা পুরুষ। তা গরুর গাড়ি যেমন একটা চাকা নষ্ট হলে বা ছোট হলে সামনের দিকে আগায় না, তেমনি নারীকেও যদি অধস্তন করে রাখা যায়, নারীকে যদি চেপে রাখা যায়, তাহলে ওই সমাজ এগিয়ে যেতে পারবে না। আমরা মনে করি এই এই যে সবাইকে নিয়ে কিন্তু আমরা সেই লড়াইয়ে অগ্রণী থাকবো, বা আমরা সবাইকে সাথে পেতে চাইবো এই লড়াইয়ে। ধন্যবাদ। আমি একটু শম্পাপার সঙ্গে দ্বিমত না, একটু ভিন্ন মত ভাবছি, যদি আমি শেয়ার করতে পারবো কিনা, সময় আছে কিনা প্রিন্স? আচ্ছা, একটি হলো যে শম্পাপা একটা জায়গায় বলছেন যে সুস্থ স্বাভাবিক জীবন, আসলে সব জীবনই সুস্থ এবং স্বাভাবিক। হ্যাঁ, আমার কাছে মনে হয় অন্তত যে সকল এভরি লাইফ হ্যাজ ইটস ওন গ্র্যাভিটি। তো এখানে আমরা যাদেরকে সুস্থ স্বাভাবিক সম্পর্ক মনে করি, বৈবাহিক সম্পর্ক, বা সেগুলোর মধ্যেই কি আসলে নারীরা নিপীড়নের বাইরে আছেন? সুতরাং বিষয়টি হলো নিপীড়ন কোথায় আছে এবং নারী তার এজেন্সি কতটুকু রাখতে পারছে, সেটি ব্রথেলে হোক, সেটি বিবাহিত সংসার জীবনই হোক। তো এখন দেখুন, কোনটি স্বাভাবিক, কোনটি সুস্থ জীবন, সেটি আমি আপনি নির্ধারণ করার কেউ না, আমি মনে করি অন্তত। এবং ধরেন এটা হয়তো বেশিরভাগ ক্ষেত্রে সত্য, যারা দেহ শ্রমিক তারা তো আপনার বেশিরভাগ ক্ষেত্রে বাধ্য হয়েছেন বা বিক্রি হয়ে গেছেন, পথ হারিয়েছেন, বাসা থেকে আপনার পালিয়ে গেছেন, বা কেউ বিক্রি করে দিয়েছে, তারপর সেই জগৎ থেকে আর ফিরে আসতে চাননি, কারণ সমাজ তাকে গ্রহণ করবে না বলে। এখন বিষয়টি যদি আমি এই যে সুস্থ অসুস্থ জায়গায় নিয়ে যাই, তাহলে আমি কিন্তু ওই জায়গাটাই হয়তো যাব যে এই জায়গাটা খারাপ। হ্যাঁ, বিষয়টি কিন্তু পেশা খারাপের চেয়ে পেশার যে প্রক্রিয়ায় পেশাটির সঙ্গে যুক্ত হচ্ছে, যেভাবে সে ওই পরিবেশে থাকছে, সেগুলোই কিন্তু সেগুলো নিয়ে আসলে আমরা ব্যবচ্ছেদটা আমার মনে হয় আমি করতে চাই অন্তত। কারণ কোনটি পেশা ভালো খারাপ আমি সেই ফাঁদে পা না দেওয়ার চেয়ে, যে প্রক্রিয়ায় সে পেশাটির সঙ্গে যুক্ত হচ্ছে বাধ্য হয়ে, কিংবা শোষণের শিকার হয়ে, কিংবা আপনার একভাবে তার তার চাওয়ার বাইরে, সেটি গুরুত্বপূর্ণ, সেটি বন্ধ করা। যে যদি নারীকেও নিজের এজেন্সি, সেক্সুয়ালিটির উপরে এজেন্সি, সেটি ব্রথেলে হোক, সেটা বৈবাহিক সম্পর্কের মধ্যে, সেটা খুব গুরুত্বপূর্ণ। বৈবাহিক সম্পর্কের মধ্যেও কিন্তু যে একজন নারী তার স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে তার এজেন্সি কতটুকু থাকবে, সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে কারণে ম্যারিটাল রেপের কনসেপ্টটা বারবার ঘুরে ফিরে আসছে, সেখানেও কিন্তু সে নিপীড়ক। তো সুতরাং নিপীড়নের তরিকাগুলোকে চিনতে পারা, সেটা ব্রথেল হোক আর ঘর হোক, সেটা বিয়ে হোক, অবিয়ে হোক, বাবার বাড়ি হোক, বাবা মার সঙ্গে হোক, সেইগুলো কিন্তু খুব জরুরি আমার কাছে। মানে নিপীড়নের খানাখন্দগুলো যদি আমরা সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করতে না পারি, তাহলে এই নিপীড়ন থেকে বের হওয়া কঠিন, সেটি আমরা যে পরিমণ্ডলেই থাকি না কেন। ধন্যবাদ কণাপাকে। আমরা আজকে আমাদের সময় শেষ, আরো শুনতে পেলে ভালো লাগতো। আমাদের এই আলোচনাটা চলবে, মানে এই বিতর্কগুলো তো আসতেই থাকবে আমাদের। তবে সামগ্রিকভাবে যে আলোচনাটা আমাদের মধ্যে আসলো, একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে যেখানেই নারীরা সাহসিকতার সাথে দাঁড়ায়, এবং সেখানেই পুরুষতন্ত্রের এক ধরনের অস্থিরতা চরমে ওঠে। এবং এই লড়াইটা কেবল এককভাবে কোনো নারী বা সংগঠনের নয়, এটা আসলে আমাদের একটা সম্মিলিত সাংস্কৃতিক লড়াই, একটা রাজনৈতিক লড়াই এবং রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন, এবং একটা নারী পুরুষের যৌথ লড়াই। আমাদের যেই আজকে যারা অতিথিরা যারা ছিলেন, তারা একটা খুবই অন্তর্দৃষ্টি সম্পন্ন এবং অনেক স্পষ্টভাবে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন। এটা এই সময়ে যে বিতর্কগুলো চলছে, সেই বিতর্কে একটা গুরুত্বপূর্ণ একটা ভাষ্য হয়ে এটা থাকবে নিশ্চয়ই। আমরা এই চাইবো যে আমাদের এই আলোচনাটা আমরা আরো জারি রাখতে চাইবো। আমি পাবলিক ভয়েসের পক্ষ থেকে আমাদের খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি অধ্যাপক জোবাইদা নাসরিনকে, কৃতজ্ঞতা জানাচ্ছি শম্পা বসুর প্রতি। আপনাদের বক্তব্য আমাদেরকে আরো ভাবতে এবং নতুন ভাবে প্রশ্ন তুলতেও সাহস যোগাবে। আবার আমরা ফিরে আসবো অন্য কোনো প্রাসঙ্গিক আলোচনায়।
সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই এপিসোডটা আমরা এখানে শেষ করছি। সবাই পাবলিক ভয়েস টিভির সাথে থাকুন, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে লাইক দিয়ে রাখুন এবং লাইক, ফলো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা আলোচনায় থাকুন, যুক্তিতে থাকুন, পাবলিক ভয়েসের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, সবাইকে ধন্যবাদ।